হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব স্পাই এক্স ফ্যামিলি সিজন 3 এর এপিসোড 8। এপিসোডে শুরু হয় যেখানে একজন লোক এসে সিক্রেট পুলিশকে খবর দেয় যে 3 নম্বর বাসের খোঁজ আমরা পেয়ে গেছি। তাই যতক্ষণ না আমরা তাকে মুক্ত করতে পারছি ততক্ষণ 2 নম্বর বাসে কোনো তাড়াহুড়ো করা যাবে না। এই কথা শুনে অফিসার একটু রেগে যান এবং বাসের ভেতরে তাকানোর চেষ্টা করেন। আর আমরা বাসের ভেতর দেখতে পাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ভয়ে কাঁপছে। বিলি মানে সেই কিডন্যাপারটা বলে, যদি তোমরা ওয়াশরুমে যেতে চাও তাহলে ঝোপের মধ্যে চলে যাও, কিন্তু মনে রেখো পালানোর চেষ্টা করো না। ডেমিয়ানের বন্ধু এই সময় বলে, আমি এমন কিছু করব না, যতক্ষণ ডেমিয়ান এখানে আছে ততক্ষণ আমি তাকে ছেড়ে কোথাও যাব না। তারপর বিলি তাকে বাস থেকে বাইরে নিয়ে আসে। একজন অফিসার বলেন, আমরা কি এখানেই এটাকে শেষ করতে পারি না? কিন্তু অন্য অফিসার বলেন, যদি এমন করতে হতো তাহলে আমি তা অনেক আগেই করে ফেলতাম। তারপরেই আমরা দেখি যে সেখানে বেকির বাবাও এসে পড়েন, যিনি বেকির জন্য উদ্বিগ্ন হয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। ঠিক তখনই পিছন থেকে অধ্যাপক হেন্ডারসন আসেন। মার্থা তাকে জিজ্ঞাসা করেন, তুমি এখানে কি করছো? যার উত্তরে হেন্ডারসন বলেন, আমার ছাত্রছাত্রীরা এখানে রয়েছে, তাই আমাকে তো এখানে থাকতেই হবে। মার্থা বলেন, কিন্তু তোমার এখানে থাকলেও তুমি বেশি কিছু করতে পারবে না। মার্থা তাকে জিজ্ঞাসা করে, ছেলেমেয়েদের কি অবস্থা? যার উত্তরে হেন্ডারসন বলেন, পরিস্থিতি এখনও সেই একই রকম, শুধুমাত্র সরকার কি পদক্ষেপ নেবে আমরা তারই অপেক্ষা করছি। তারপরে আমরা আবার বাসের ভেতরে দেখতে পাই, যেখানে সব ছাত্রছাত্রীদের মনের কথা শুনে আনিয়ার মাথা আবার ঘুরতে শুরু করে। বিলি এই সময় বাস থেকে বাইরে এসে জিজ্ঞাসা করে, আমাদের কাছে এত দেরি হচ্ছে কেন? যার উত্তরে পুলিশের লোকেরা বলে, তোমাদের কাজ এখনও প্রক্রিয়াধীন, কাগজপত্রের কাজ চলছে, তাই এখনকার জন্য আমাদের একটু সময় দাও। তারপর পুলিশ অফিসার বিলিকে বলেন, এখন ছাত্রছাত্রীদের নিশ্চয়ই খুবই খিদে পেয়েছে, তাই তাদের জন্য খাবার এবং জল পাঠাতে দাও। যার উত্তরে বিলিও তার কথা মেনে নেয়, কিন্তু সে একটা শর্ত রাখে, যে খাবার এবং জল নিয়ে শুধু একজন লোক বাসের ভেতরে আসবে, আর সে পুলিশের লোক হবে না। তোমরা স্কুলের কাউকে পাঠাও। এই কথা শুনে বেকির বাবা ভাবেন, নিজের চমৎকার রাঁধুনিটাকে পাঠিয়ে দিই, সে দারুণ খাবার তৈরি করে খাওয়াবে। মার্থা বলেন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটা কোনো পিকনিক চলছে না। তিনি অফিসারকে বলেন, গাড়িতে খাবার এবং জল দুটোই আছে, আপনি সেটা বাসের ভেতরে পাঠিয়ে দিন। পুলিশের লোকেরা যেই না বাসের ভেতরে যাওয়ার জন্য প্ল্যান করছিল, ঠিক তখনই অধ্যাপক এসে বলেন, যদি তারা তোমাকে চিনে ফেলে তাহলে বিপত্তি হবে, তাই খাবারটা আমি নিয়ে যাই। এরপর বিলি তার তল্লাশি নিয়ে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। ছাত্রছাত্রীরা হেন্ডারসনকে দেখে খুবই খুশি হয়। হেন্ডারসন এই সময় সবাইকে শান্ত থাকতে বলেন। তিনি বলেন, তোমরা ইডেন একাডেমির ছাত্রছাত্রী, তাই এমন পরিস্থিতিতে তোমাদেরকে শান্ত থাকতে হবে। অধ্যাপক অন্য শিক্ষককে দেখেন, যিনি ভালো লাগছিলেন না। অধ্যাপক এখন বিলিকে বলেন, তাকে হসপিটালে পাঠাও। যার উত্তরে বিলি বলে, তুমি জানোই আমি এটা করতে পারবো না। অধ্যাপক এ সময় তার কথা বুঝে নেন, কিন্তু তিনি বলেন, যদি আমি তার জায়গায় বন্দি থাকি তাহলে তাহলে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা হবে না। বিলি তার কথা মেনে নেয় এবং অন্য শিক্ষককে বাইরে পাঠিয়ে তার জায়গায় সে অধ্যাপক হেন্ডারসনকে বসিয়ে দেয়। ডেমিয়েন এবং আনিয়ার গলায় বাক্স দেখে হেন্ডারসন ঘাবড়ে যান এবং ভাবেন, এটা তো খুবই নির্মম। হেন্ডারসন বলেন, হয়তো এখনকার পরিস্থিতি দেখে তোমাদের খিদে নাও পেতে পারে, কিন্তু এখন শক্তির জন্য তোমরা এই খাবারটা খেয়ে নাও। কিন্তু আনিয়াকে এত স্বাভাবিকভাবে খেতে দেখে অধ্যাপকও অবাক হয়ে যান এবং ভাবেন, তাহলে কি সত্যিই এত সাহসী এই মেয়েটা? বেকি নিজের খাবার দেখে বুঝে যায় যে এটা তার কোম্পানিরই খাবার এবং তার বাবাও নিশ্চয়ই কাছাকাছিই আছেন। আনিয়া বলে, ভালো যে তোমার বাবাও এখানে আছেন, তিনি একেবারেই সব শেষ করে দিতে পারেন। যার উত্তরে ডেমিয়ান বলেন, হ্যাঁ তা তো পারিনি, কিন্তু তাহলে আমাদের কি অবস্থা হবে সেটা জানো তো? এরপর অধ্যাপক হেন্ডারসন বিলিকে জিজ্ঞাসা করেন, তোমার কি কোনো সন্তান নেই? যার উত্তরে সে বলে, একটা আছে। হেন্ডারসন বলেন, যদি তুমি নিজেও একজন বাবা হয়ে থাকো তাহলে এই সমস্ত বাচ্চা ছেলে মেয়েদেরকে তুমি এসবের মধ্যে কেন টেনে আনছো? এতে এদের কি দোষ? এদেরকে ফিরিয়ে দাও। যার উত্তরে বিলি বলে, আমারও একটা মেয়ে ছিল, সে সরকারের কারণেই এখন আর নেই। এই কথা শুনে অধ্যাপকও ধাক্কা খান। বিলি তাকে বলে, সেও আমাদের মধ্যেই একজন ছিল। তুমি তো একজন শিক্ষক, তোমার নিশ্চয়ই জানা উচিত যে রেড সার্কাস নামে ছাত্রদের একটা দল ছিল, যারা সমতা এবং স্বাধীনতাকে প্রচার করত। আমরা শুধু দুর্বলদের জন্যই কণ্ঠস্বর তুলতাম, আমরা শুধু সম্মানের জন্য আন্দোলন করতাম, কাউকে কখনো ক্ষতি না করে। কিন্তু সরকার আমাদেরকে হিংসা দিয়ে দমন করার চেষ্টা করেছে, তাই আমিও আজ সেই একই কাজই করছি যা তারা আমাদের সঙ্গে করেছে।
অন্যদিকে আমরা দেখতে পাই যে ইউরি চাকার চিহ্ন অনুসরণ করে একটা নির্জন গুদামে পৌঁছে যায়। সে পাইপ বেয়ে সেখানে উঠে জানলা দিয়ে ভেতরে তাকায়, আর সেখানে সে দেখতে পায় স্কুলের বাসটা। এরপর দৃশ্য পরিবর্তন হয়, যেটাতে আমরা বিলির অতীত দেখি। সেখানে সে নিজের মেয়েকে আন্দোলনে যাওয়া থেকে আটকাচ্ছে। তার মেয়ে বিডি বলে, আমরা কোনো সাধারণ দল নই, আমরা শুধুমাত্র সঠিক পদ্ধতিতে সত্যের জন্য আন্দোলন করছি। যার উত্তরে তার বাবা বলেন, সরকারের বিরুদ্ধে যাওয়া বিপজ্জনক হতে পারে, আর গতকাল তোমার দলের কয়েকজন সদস্য ধরা পড়েছে। যার উত্তরে বিডি বলে, কিন্তু আমি এমন কোনো ভুল কাজ করিনি যেটাতে আমি ভয় পাবো। আমি এসব থেকে ভয় পাবো না, বরং আমার এর থেকে বেশি ভয় করে যে আমি এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে আমি ভুলকে ভুলও বলতে পারি না। এখানে অনেক লোক আছে যারা সরকারের কারণে খুবই কষ্ট পাচ্ছে, আমি শুধুমাত্রই তাদের সাহায্য করতে চাই। যার উত্তরে বিলি বলে, জিনিসগুলো এত সহজ তো নয়, এ সমস্ত খুবই বিপজ্জনক। যার উত্তরে বিডি রেগে যায় এবং বলে, যদি আপনিও তাদের সঙ্গেই থাকেন তাহলে আপনিও আমার শত্রু। যার উত্তরে বিলি বলে, যদি আমি নিজের পরিবারের নিরাপত্তা ভেবে তোমার শত্রু হই তাহলে আমি সেটাই। এই কথা শুনেই বিডি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই বিলি জানতে পারে যে তার মেয়ে এখন আর পৃথিবীতে নেই। এটা দেখে সে খুবই অবাক এবং দুঃখিত হয়। একজন লোক তাকে লুকিয়ে থাকার পরামর্শ দেয় এবং বলে যে তাকে কোনো চিন্তা করতে না, সার্কাস এর ব্যবস্থা করে দেবে। তারপরে আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে এই সমস্ত পিছনের কাহিনী আনিয়া তার মনে শুনে নেয়। বাসের চালক এই সময় রেগে গিয়ে বলে, আমরা আর কতক্ষণ এইভাবে এখানে আটকা থাকবো বলো তো? 3 নম্বর বাস ব্যবহার করে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। যার উত্তরে বিলি বলে, না, আমরা তা করতে পারি না। এখনকার জন্য আমাদের তাদেরকে গোপন রাখতে হবে। সেই বাসের ছাত্রছাত্রীরা এখনকার জন্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আবার গুদামে ফিরে আসি, যেখানে গোপন পুলিশ দেখছে যে কতগুলো লক্ষ্য আছে। একজন অফিসার বলেন, যখন সবাই বাস থেকে একটু দূরে যাবে তখন আমরা আমাদের কাজ শুরু করব। তিনি বলেন যে দাড়িওয়ালা লোকটাই নিশ্চয়ই ওদের নেতা, তাই তাদের কোনো সুযোগ দিও না বাইরে যোগাযোগ করার। তারপর সব দল প্রস্তুত হয়। যেই না তারা সুযোগ পায়, সঙ্গে সঙ্গেই ভিতরে গ্যাস ছুড়ে দেওয়া হয়। তারপর সব পুলিশের লোকেরা তাদের একে একে পথ থেকে সরিয়ে দেয়। ইউরি যেই না নেতাকে ধরতে যায়, তখন নেতাও তার উপর হামলা করে যাতে তারও আঘাত লাগে, কিন্তু তবু সে তাকে অজ্ঞান করে ধরে ফেলে এবং এর সঙ্গে সিক্রেট পুলিশের এই অভিযান সফল হয়। যার পর সিক্রেট পুলিশ ইউরির চিকিৎসা করেন, যেটাতে তার খুবই যন্ত্রণা লাগে। সে রেগে গিয়ে বলে, আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ। শেষমেশ সেই অবোধ মেয়েটার জন্য আমাকে কত কিছু সহ্য করতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। সেখানে এই খবর গোপন পুলিশের কাছে পৌঁছে যায় যে 2 নম্বর বাস এখন মুক্ত। এর সঙ্গে পুলিশ অফিসারকে আদেশ দেওয়া হয় যে এখান থেকে পরিস্থিতি গোপন পুলিশের লোকেরাই সামলাবে। যার উত্তরে গোপন পুলিশের অফিসার বলেন, আমরা এটাকে শীঘ্রই সমাধান করার চেষ্টা করব এবং যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে শেষ করার চেষ্টা করব। এরপর গোপন পুলিশের লোকেরা বাসের বাইরে থেকে ঘোষণা করে যে বিলির অন্য সঙ্গীদের সঙ্গে কি হয়েছে এবং 3 নম্বর বাস এখন মুক্ত। তারা বলেন যে তোমাদের এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তাই যদি তোমরা নিজের সঙ্গীদের কাছে যেতে না চাও তাহলে এক্ষুনি আত্মসমর্পণ করো এবং আমরা শীঘ্রই তোমাদের কাগজপত্রের লোকদেরও ধরে ফেলব। অফিসার তাদের আত্মসমর্পণের জন্য সকাল পর্যন্ত সময় দেন। এই কথা শুনে বাসের ভেতরে হইচই পড়ে যায়। বিলি এবং বাসের ড্রাইভার দুজনেই অবাক হয়ে যান। বিলি শান্তভাবে বলেন, তাহলে কি আমাদের পুরো প্ল্যানটাই ফেল হলো? যার উত্তরে বাসের ড্রাইভার রেগে বলেন, এখনো হার মেনো না, আমাদের নিজেদের লোককে বাঁচাতেই হবে, আর তোমার মেয়েরও প্রতিশোধ নিতে হবে। এসব দেখে বাসের ড্রাইভার ভাবে যে এখন বিলির উপর ভরসা করা যাবে না, তাই এখন সব কিছু তাকে নিজের হাতেই নিতে হবে। মানে আমি যেই প্ল্যান করেছিলাম আমাকে সেটাই এখন করতে হবে। বাসের ড্রাইভারের এই কথা শুনে আনিয়া অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। যার সঙ্গে আনিয়া আরও একটা কণ্ঠস্বর শোনে। আমরা জানতে পারি যে সিক্রেট পুলিশের লোকেরা তাদের সম্পূর্ণভাবে প্রস্তুতিতে আছে। তারা সকাল পর্যন্ত অপেক্ষা করবে না, তারা রাতেই সবকিছু শেষ করার ভাবনা করছে। পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করেন, তুমি যে বললে তুমি সকাল পর্যন্ত ওদেরকে সময় দিচ্ছ, সেটার কি হবে? যার উত্তরে অন্য অফিসার বলেন, তোমার কি সত্যিই মনে হয় যে ওরা আমাদের কথা মানবে? আমরা তো রাতের মধ্যেই সব শেষ করার ভাবনা করছি। তিনি নিজের দলকে আদেশ দেন যে যতটা সম্ভব কম ক্ষতি হওয়া উচিত এবং বিলি স্কোয়ারকে ভালোভাবে অক্ষত করতে হবে। বাকিটা তোমরা দেখে নাও। আনিয়া এই সমস্ত কথা শুনে নেয় এবং সে আরও ভয় পেয়ে যায়। সে ভাবে এমন অবস্থায় তার কি করা উচিত। ঠিক তখনই সে উঠে বিলের কাছে যেতে শুরু করে। তারপর পরের দৃশ্যে আমরা দেখি যে আনিয়ার এত দেরি হওয়ার কারণে
ইয়র উদ্বিগ্ন হয়ে স্কুলের লোকেদেরকে ফোন করে আর আনিয়ার খোঁজ নেয়। স্কুল থেকে খবর আসে যে তাদেরকে ট্রিপে নিয়ে যাওয়া হয়েছে। ইয়র এটা শুনে ফোন রেখে দেয়, কিন্তু তার কিছু অস্বাভাবিক লাগে। তাই সে অন্য ছাত্রের মাকেও ফোন করে, যাতে সে জানতে পারে যে আজকের প্ল্যান তো ক্যান্সেল হয়ে গেছে এবং ছাত্রছাত্রীরা বাড়িতে ফিরে গিয়েছে। এই কথা শুনে ইয়র ভয় পেয়ে যায় যে তাহলে আনিয়ার সাথে কি হলো। আবার আমরা ফিরে আসি বাসের ভেতরে, যেখানে আনিয়া এই সময় উঠে আসে বিলির সামনে। বিলি থেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কি ওয়াশরুমে যাবে? আনিয়া তার কাছে গিয়ে একেবারে নীরব হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না যে তার কি বলা উচিত। সে ভাবে যে এদের বাইরের পরিস্থিতি সম্পর্কে বলে দেব, কিন্তু সামনের কথা ভেবে সে ভয় পেয়ে যায়। ঠিক তখনই সে তাদের কাছে খাবার চায় এবং বলে, আমার এখন খিদে পেয়েছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অধ্যাপক তো মনে মনে ভাবেন, কি, ও কি সত্যি এত সাহসী? এত সাহস ওর মধ্যে আসলো কোথা থেকে? বিলি বলে, চুপচাপ নিজের সিটে চলে যাও। আনিয়া বলে, এই খেলনার মতো বাক্সতে আমি একেবারেই ভয় পাই না, বরং আমার ভয় লাগে এমন একটা পৃথিবীতে আমি বাস করি যেখানে আমি সঠিককে সঠিকও বলতে পারবো না। আনিয়া সেই একই কথা বলে যেটা বিলির মেয়ে বিলিকে বলেছিল। এই কথা শুনে বিলি অবাক হয়ে যায় এবং তাকে নিজের মেয়ে বলে মনে করতে থাকে। আনিয়া এবং তার মেয়ের এই কথা শুনে বিলি ভয় পেয়ে যায় এবং তার রাগ আসতে শুরু করে। সে তার গলার বাক্স খুলে তাকে এখান থেকে যেতে বলে এবং ভাবে যে আমি তার সামনে এই সমস্ত করতে পারি না। কিন্তু আনিয়া এই সময় বাস থেকে যায় না। সে চিৎকার করে বলে, আমি এখান থেকে যাব না। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বিলি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন, তুমি এখান থেকে যেতে চাইছো না কেন? শেষমেশ তোমাদের মতো ধনী লোকেরা তো নিজের সম্পর্কেই ভাবে, তাই বাস থেকে নেমে যাও। আনিয়া তার কথা মানে না এবং চিৎকার করে বলে যে আমাকে খাবার দাও। এই কথা শুনে বিলি অবাক হয়ে যায় এবং ভাবে, কোথাও কি এমন হয়েছে যে তার বাড়িতে সে খাবারই পায় না? হয়তো তাই এমন পরিস্থিতিতেও সে খাবারের কথাই বলছে। আনিয়া এই কথা শুনে একদমই খুশি হয় না। সে লজ্জা পেতে শুরু করে। এদিকে বিলি ভাবতে থাকে, এসব লোকেরা কি এমনই? ডেসমন্ড পরিবারও কি শেষমেশ এরকমই হয়েছে? আমি যখন দেশের বাইরে ছিলাম তখন কি ওয়েস্ট ইন্ডিয়ার অর্থনীতি এত নিচে পড়ে গেছে যে ছেলেমেয়েরা ঠিকমতো খাবারও পাচ্ছে না? হয়তো তাই সে এমন করছে। বিলি তাকে জিজ্ঞাসা করে, তুমি খাবারের জন্য এত অধৈর্য কেন? যার উত্তরে আনিয়া একেবারে নীরব হয়ে ভাবে যে এখন সে কি বলবে। তাই সে বলে ওঠে, আমি এমন একটা পৃথিবী তৈরি করতে চাই যেখানে কোনো বাচ্চারা খিদে পেয়ে না কাঁদে। এই কথা শুনে বিলি এবং সবাই অবাক হয়ে যায় এবং ভাবে যে ও কিভাবে এই সমস্ত বলতে পারে, ও তো নিজেই এখন একটা বাচ্চা। বিলি ভাবে, আমারই কি তাহলে এখানে দোষ আছে যে আমি ওদেরকে খারাপ ভেবে নিয়েছি? বাসের চালক এই সময় রেগে যেতে শুরু করে, কারণ বিলি তার কথা শোনে না। সে হামলা করার জন্য এগিয়ে যায়, কিন্তু আনিয়াকে বাঁচানোর জন্য হেন্ডারসন এগিয়ে আসেন। বিলি ভাবে যে আমি সত্যিই ভুল ছিলাম, আমি কিভাবে সেই কথাগুলো ভুলে গেলাম। এবং ঠিক তখনই তার একটা অতীতের স্মৃতি মনে পড়ে, যেখানে সে নিজের মেয়ের ওপর রেগে যাচ্ছে কারণ সে প্রতিবেশীর বিড়ালদের খাবারের মাঝে ঢুকে পড়েছে। যার উত্তরে তার মেয়ে বলে, ওইখানকার বড় বিড়ালগুলোর জন্য ছোট বিড়ালগুলো খাবার পায় না, তাই আমি শুধু তাদেরকে সমানভাবে খাবার ভাগ করে দিচ্ছিলাম, যার কারণেই আমার এই সমস্ত আঁচড়গুলো লেগেছে। যার উত্তরে বিলি বলে, এটা তো সাধারণ ব্যাপার, বেঁচে থাকার লড়াইয়ে সর্বদা শক্তিশালী শেষ পর্যন্ত বেঁচে থাকে। তার মেয়ে বলে, আমি জানি যে আমার তাদের মাঝে ঢোকা উচিত ছিল না, কিন্তু আমি কাউকে খিদেই দেখতে পারি না। এই কথা শুনে বিলি খুশি হয়, কিন্তু পর মুহূর্তে সে বুঝতে পারে যে তার মেয়ে তাদের নিজেদের খাবারই বিড়ালকে এগিয়ে দিয়ে এসছে। সে বলে, তাহলে এখন আমরা কি খাবো? তার মেয়ে বলে, আমাকে সমস্ত জিজ্ঞাসা করো না, আপনি তো আমাকে শিখিয়েছেন যে লোকেদের কিভাবে সাহায্য করতে হয়, কিভাবে একজন দানশীল হওয়া যায়। আপনার শিক্ষার কারণে আমি নিজের উপরে গর্ব করি। এই অতীতের স্মৃতি দেখে বিলি এখন আবেগপ্রবণ হয়ে যায়। সে তাকে থামানোর চেষ্টা করে এবং ভাবে যে আমি এসব ভুলতে পারি না, আমি ভুলতে পারি না যে আমি এ সমস্ত কেন শুরু করেছিলাম। আনিয়াও তার মনের কথা শুনে নেয়। বিলি এখন সব জিনিস নিয়ে বাইরে চলে যায় এবং ভাবে যে আমি সর্বদাই জানতাম যে রেড সার্কাসের পদ্ধতিগুলো কত ভুল ছিল, কিন্তু তবুও আমি তাদের থামাতে পারিনি। আমি একবার নিজের মেয়েকে হারিয়েছি, আমি আবার তাকে হারাতে চাই না। আমি শুধু তার একজন ভালো পিতা হয়ে থাকতে চাই। এর সঙ্গে সে সব জিনিস পুলিশের সামনে ফেলে দেয় এবং আত্মসমর্পণ করে, যেটা দেখে পুলিশও অবাক হয়ে যায়। বাসের ভিতরেও সবাই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে কেন ও আত্মসমর্পণ করছে। তার সঙ্গীরা তাকে ভিতরে আসতে বলে, কিন্তু বিলি তাদের কথা মানে না। সে পুলিশকে বলে যে এসবই আমার পরিকল্পনা ছিল এবং এরা দুজন শুধুমাত্র আমার আদেশ অনুসরণ করেছিল, তাই ওদেরকে ছেড়ে দাও। এটা দেখে বাসের ড্রাইভার খুবই রেগে যায়
সে তৎক্ষণাৎ বাস চালু করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু পুলিশের গাড়ি তাকে আটকে দেয়। এইটা দেখে তার রাগ আরও বাড়ে, তাই সে আনিয়াকে তুলে বাসের বাইরে দৌড়াতে শুরু করে। কিন্তু ঠিক তখনই মার্থা এসে বাসের ড্রাইভারকে অজ্ঞান করে দেয় এবং আনিয়াকে বাঁচিয়ে নেয়। আর পুলিশ সবাইকে ধরার কাজ শুরু করে। আর এখন পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হতে থাকে। আর এখানেই শেষ হয় এপিসোড 8। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নেক্সট এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের এপিসোডে।